কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, এক্ষুনি যে সব আরতি দেখে লোক ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বলল, এবার কিন্তু তোমার বাবা এলে নিশ্চয়ই বলে দেব। সুনন্দা রাগীর সুরে বলে উঠল, দিও বলে, এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পপীলব দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলবো না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই এনেছি। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনটা ভালো করে শিখবো বলে। চলো। Hello and welcome to Moonjoy, an official audiobook channel. এখানে আমরা শুধু গল্প নয়, কিছু অনুভূতি নিয়ে আসি। আর আজ আমরা এসেছি নতুন এক অনুভূতি নিয়ে আপনার মনকে জয় করে নিতে। আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। আমরা এটাকে কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ তার প্রথম পর্ব। শুনতে থাকুন আর হারিয়ে যান অনুভূতির জগতে। দশবড়মেদান মন্দিরে সেদিন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল। তার মধ্যে প্রদ্যুম্ন সবার প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশবড়মিতার পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে, গায়ক, বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। তার দোকানে সেদিন মেয়েদের খুব ভিড় ছিল। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বিন বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তাঁরই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও প্রদ্যুম্ন কিন্তু তাকে ভিড়ের মধ্যে থেকে বার করতে পারেনি। সন্ধ্যার কিছু আগে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করল। আর তারই চারিধারে অনেকগুলি কৌতুকপ্রিয় মেয়ে জমে উঠল। ক্রমে সেখানে খুবই ভিড় হয়ে উঠল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় ও হাবভাবে বিন বাজিয়ে ধরা পড়েন তাই জন্য। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকেই চেয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি নিজেই হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো। তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্ভ্রমে জানালো, হ্যাঁ, সে তাকেই খুঁজছিল বটে। প্রৌঢ় বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছেলেবেলায় দেখেছি। তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে আছেন কোথায়? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ হ্যাঁ জানি। ওখানে একজন সন্ন্যাসী আগে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা,
তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে একদিন বলবো, তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে বিদায় নিল। তখনও সন্ধ্যা হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়টার ওপর ছিল তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুম্নের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে তার? বাঘ ফিরতেই বাঁ পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সে দিকটা ছিল খোলা। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথার ওপরকার ছায়াচ্ছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরো দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকের পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতোজ্জ্বল মেঘের কাঁচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে ঈষৎ টানল। প্রদ্যুম্ন পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী। তার দোলন চাপা রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা। নতুন কেনা এক ছড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো। প্রদ্যুম্ন বিস্ময়ের সুরে বলে উঠল, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমে কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপরে সে একটু অভিমানের সুরেই বলল, আমাকে খুঁজতে যেন এখানে এসেছিলে আর কি। যত রাজ্যে সাপুড়ে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি। সত্যি বলছো সুনন্দা, তোমাকে খুঁজেছি, নাম্বার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুম্নকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। পিছনেই একদল অপরিচিতা মেয়ে। এই অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফাতে লাফাতে পথ চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে, অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে, অন্যমনস্ক প্রদ্যুম্ন তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভৎসনা করলেই বা কি করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, আর তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রে বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীর পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এসবের জন্য কি সে একাই দায়ী? দশপারমিতার মন্দিরে সন্ধ্যা রাত্রির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরের নদীর বাঁকের ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের
গতি আরো দ্রুত হলো। পথের পাশে একটা গাছ। গাছের নিকট যেতে প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আরেকটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমি দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তা দেখবো কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বাকি। আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যে সাপুড়ে আর বাজিকর, মাগো ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে। আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কি কথা ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানে দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেদিন বললে না। প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলে উঠল, ও, বুঝতে পেরেছি, সেই বাসি। সুনন্দা অভিমানের সুরে বলল, ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার ওপর যাও। প্রদ্যুম্ন এবার হেসে উঠল, বলল, আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তাহলে আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলায় আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো আর তুমি আসনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো, কি করে ডাকবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। ভালো কথা। তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। প্রদ্যুম্ন হঠাৎ খুব উচ্চ স্বরে হেসে উঠল, বলল, ওহো হ্যাঁ তাই, নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটি চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, এক্ষুনি যে সব আরতি দেখে লোক ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বলল, এবার কিন্তু তোমার বাবা এলে নিশ্চয়ই বলে দেব। সুনন্দা রাগীর সুরে বলে উঠল, দিও বলে, এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুম্ন সুনন্দার সুগঠিত পুষ্পপীলব দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বলল, আচ্ছা থাক, বলবো না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই এনেছি। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম বিনটা ভালো করে শিখবো বলে। চলো। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুম্ন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে।
কিন্তু দুজনে এক হওয়ার পরেও প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব তো সুনন্দা এর আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী, লোলচর্ম, শীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতোই ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরটায় গেল। সেটার দেবমূর্তি বহুদিন যাবৎ অন্তর্হিত হয়ে আছে। সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের এই পথটা আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসকে দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য বোধটা করছিল সেটা তার নিকটে এসে কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাব্যঞ্জক। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছো? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিল, এই একটু একটু বাঁশি বাজাতে পারি। সুরদাস উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। প্রদ্যুম্ন বিনীতভাবে উত্তর দিল, বিশেষ কিছু যে জানি তা নয়, যা মনে আসে বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো। বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছে থাকতো। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা পড়ে যায় বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হয়ে উঠল। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সেই রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেনি। তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রদুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমি পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য 2-1 কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা আছে তোমার সঙ্গে। তোমাকে কথা বলবো বলে পূর্বেও আমি খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি,
কিন্তু তার আগে আমাকে প্রতিজ্ঞা করতে হবে, তুমি এই কথা কারুর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুম্ন অত্যন্ত বিস্মিত হলো। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে এই একদিনের আলাপ, এর মধ্যেই এমন কি গোপনীয় কথা ইনি তাকে বলবেন? সুরদাস বললেন, তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হলো। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারো কাছে প্রকাশ করবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিবিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এ সংবাদ এদেশে কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া, এও কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এ কি করে সম্ভব যে সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কেমন একটা হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসবো। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে 2-1টা কাজ করতে হবে। প্রদ্যুম্ন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল, দেবী সরস্বতী স্বয়ং, শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলতেন বটে,